হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দি অ্যাপথেকেরি ডায়েরিজের সিজন 2 এর 6 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। গল্পের শুরুতেই আমরা ভেতরের মহলের একটা শান্ত করিডোরে আছি, আর এখানেই দেখা হচ্ছে সেই বয়স্ক মহিলার সাথে, আর ইনি হলেন শেনলু। মনে আছে তো এনাকে? এরপর সিন শিফট হয় আর আমরা চলে আসি জেড পাভিলশনে। সেখানে আইলান নামের একজন পরিচারিকা এসে যা বলল তা শুনে তো মাও মাও অবাক। ব্যাপারটা হলো শেনলু নাকি আইলানকে মাও মাওয়ের দেওয়া ওষুধটা ব্যবহার করতে দেখে ফেলেছিলেন, আর বেচারি আইলান তো ভয়ে শেষ। সে মাও মাওয়ের কাছে ক্ষমা চায়, কারণ তার মনে হচ্ছিল হয়তো ওর জন্যই মাও মাওকে আবার তলব করা হয়েছে। অ্যান্ড অফকোর্স খবরটা পেয়ে লেডি গিয়োকো সাথে সাথে গুই ইওয়ান নামের আরেকজন পরিচারিকাকে দিয়ে মাও মাওকে শেনলুর সাথে দেখা করতে পাঠিয়ে দেন। যখন তারা শেনলুর কাছে পৌঁছালো, শেনলু কোনো রকম ভূমিকা ছাড়াই সরাসরি কাজের কথায় চলে এলেন। তার নাকি মাও মাওকে দিয়ে একটি ওষুধ বানানোর দরকার। এই কথা শুনে গুই ইওয়ান একটু উত্তেজিত হয়ে কথা বলতে শুরু করলে মাও মাও তাকে ইশারায় চুপ করিয়ে দেয়। এরপর শেনলু আসল ঘটনাটা খুলে বলেন। শেনলু জানালেন লেডি লিহুয়ার একজন পরিচারিকা ছিল, যার প্রথমে শুধু ক্লান্তি আর জ্বর হয়েছিল, কিন্তু কিছুদিন পর তার এক অদ্ভুত কাশি শুরু হয়, অ্যান্ড সাডেনলি মেয়েটা উধাও হয়ে গেল। লিটারেলি 1 মাস ধরে শেনলু তার সাথে দেখা করতে পারছেন না, তাই তিনি চান মাও মাও যেন একবার তাকে খুঁজে বের করে তার অবস্থাটা পরীক্ষা করে। এখন কি হতে চলেছে জানো? এই কথাটা শোনা মাত্রই মাও মাওয়ের মাথায় একটা খটকা লাগলো। সে ভাবতে শুরু করলো মেয়েটা এতটাই অসুস্থ যে তার বাইরে বেরোনোর অনুমতিও ছিল না। তার মানে ওকে নিশ্চয়ই কেউ আটকে রেখেছে। আর এখানে একটা জিনিস খেয়াল করো, মাও মাওয়ের সন্দেহ গিয়ে পড়লো লিহুয়ার পরিচারিকাদের ওপর। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। ডালের মধ্যে যে কিছু একটা কালো আছে সেটা মাও মাও ধরে ফেললো। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি মাও মাও বাগানের পথ দিয়ে ফিরছে। অ্যান্ড গ্যাস হোয়াট, ফেরার পথে মাও মাও হঠাৎ করে একটা পোকা ধরে ফেলে। আরে ভাই, ওর তো আবার ওষুধ বানানোর জন্য কালেকশন বাড়ানোর শখ আছে। আর এই পোকা ধরার দৃশ্য দেখেই বেচারি গুইওয়ান তো ভয় লিটারেলি অজ্ঞান। মাও মাওয়ের এই অদ্ভুত শখগুলো দেখে আমাদের মতো ও হয়তো অবাক হয়ে যায়, তাই না? এরপর সিনটা আবার শিফট হয় আর আমরা দেখি সেই অসুস্থ পরিচারিকাকে, যাকে একটা ঘরে তালা বন্ধ করে রাখা হয়েছে। মেয়েটা যখন কাশছে তার মুখ থেকে শ্যাওলার মতো অদ্ভুত কিছু একটা বেরিয়ে আসছে, যা আসলে এক ধরনের ফাঙ্গাস বা ছত্রাক। কি ভয়ঙ্কর একটা দৃশ্য। অ্যান্ড ফাইনালি মাও মাও তাকে খুঁজে বের করে ফেললো। সাথে সাথে একজন ডাক্তারের ব্যবস্থা করে তাকে পাঠিয়ে দিয়ে নিজে নেমে পড়লো আসল তদন্তে। এর মাঝে আমরা একটা ছোট্ট সিন দেখি যেখানে শিন নামের একজন মহিলাকে দেখানো হয়। ইনি কনসর্ট লিহুয়ার একজন আত্মীয়। আর মজার ব্যাপার হলো তিনি লিহুয়ার পরিচারিকাদের সম্রাটের নজরে আসার জন্য বিভিন্নভাবে গাইড করছেন। এই শিন চরিত্রটাকে কিন্তু মনে রাখতে হবে, কারণ আসল খেলাটা তো সেই খেলবে। এরপর মাও মাও যখন মেয়েটির কাশির আওয়াজ শুনল এবং ঘরের বাইরে সাদা ফুলের ঝোপগুলো দেখতে পেল, ঠিক তখনই সে তার আসল রূপে ফিরে এলো। তার সেই জিনিয়াস ফার্মাসিস্টের রূপ। ভাই, এই রূপ দেখার মতো। এই রূপ দেখে তো শিন পর্যন্ত অবাক হয়ে গেল। মাও মাও অসুস্থ মেয়েটির সাথে দেখা করে তার চিকিৎসা শুরু করলো। আমরা দেখি মাও মাওয়ের কথায় ডাক্তার গরম জল আনতে গেছেন, আর মাও মাও তখন শিনের সাথে কথা বলছে। মাও মাও কোনো রকম দেরি না করে সরাসরি শিনকে চার্জ করে, তুমি মেয়েটার সাথে এমন কেন করলে? ও অসুস্থ ছিল আর তুমি ওকে এখানে আটকে রেখেছো। তোমাদের মতো উঁচু পদের মানুষের কাছে হয়তো আমাদের মতো পরিচারিকাদের জীবনের কোনো দামই নেই, তাই না? একটু থেমে মাও মাও আবার বলে, আমি যখন আগে এসেছিলাম তখনও তো ও অসুস্থ ছিল, আর তুমি ধূপ জ্বালিয়ে ওর অসুস্থতার গন্ধ ঢাকার চেষ্টা করছিলে। আর এবার তো তুমি অসুস্থ মানুষটাকেই এখানে আটকে রেখেছ যাতে ধূপের গন্ধটা বাইরে না যায়। এরপর মাও মাও ঘরের কোনায় রাখা পারফিউমগুলোর দিকে তাকিয়ে বলে, এই পারফিউমগুলো তো নিষিদ্ধ করা হয়েছিল, তাই না? তাহলে এগুলো এখানে কি করছে? এই কথা শুনেই শিনের অবস্থা খারাপ হয়ে গেল। আর ঠিক তখনই মাও মাও আসল বোমাটা ফাটালো। তুমি কি এই সব কিছু মিলিয়ে গর্ভপাত করানোর ওষুধ বানাচ্ছিলে? কারণ একটা পারফিউম একা হয়তো কিছু করতে পারে না, কিন্তু এই সবগুলোর মিশ্রণ মারাত্মক হতে পারে। অ্যান্ড ভাই, এই কথা শোনার পর শিনের পায়ের তলা মাটি সরে গেল। সে লিটারালি ভাবতে লাগলো এই সাধারণ দেখতে মেয়েটা এত কিছু জানলো কি করে। এর পরের সিনটা সরাসরি চলে গেল লেডি লিহুয়ার ক্রিস্টাল প্যাভিলিয়নে, যেখানে বিচার বসেছে। মাও মাও নিজের পোশাক পাল্টে শিনকে লিহুয়া আর জিনশির সামনে হাজির করল। জিনশি
তাকে কড়া গলায় প্রশ্ন করল, পারফিউম তো নিষিদ্ধ ছিল, তাহলে তুমি ওগুলো নিয়ে কি করছিলে? এখানে একটা জিনিস খেয়াল করো, মাও মাও তখন শিনকে খুব ভালো করে পর্যবেক্ষণ করছে আর মনে মনে ভাবছে, মেয়েটা দেখতে তো অনেকটাই লিহুয়ার মতো, উঁচু পদের কনসর্ট হওয়ার সব গুণই ওর মধ্যে আছে। কিন্তু শিনও কম চালাক নয়, সে তার চালাকি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। সে বলে, এর প্রমাণ কি আছে? ওই পরিচারিকা তো আমার নাম বলবেই, কারণ আমি তো ওদের আটকে রেখেছিলাম। সে আরো যোগ করে, ওর শুধু জ্বর ছিল, তাই আমি এসবের কিচ্ছু জানি না। এই কথা শুনে মাও মাও একটা মুচকি হাসি দিয়ে বলে, তার মানে তুমি জানো যে ওর জ্বর ছিল, অথচ তুমি তো ওই ঘরে কাউকেই যেতে বারণ করেছিলে। আর এখন তোমার শরীর থেকে পারফিউম তেলের গন্ধ আসছে, যেটা আমি যখন তোমাকে প্রথমবার পরীক্ষা করেছিলাম তখন কিন্তু ছিল না। অ্যান্ড অফকোর্স এই তেলটাই তুমি ব্যবহার করেছো যাতে ওই পারফিউমের বিষ তোমার ওপর কোনো প্রভাব না ফেলে। অ্যান্ড বুম, শিনের আর কিচ্ছু বলার থাকলো না, ওর সব চালাকি ধরা পড়ে গেল। আর রাগের মাথায় সে সজোরে একটা চর কষিয়ে দিল মাও মাওয়ের গালে, যার ফলে মাও মাওয়ের গাল কেটে রক্ত বেরোতে শুরু করলো। এটা দেখে জিনসি শিনের ওপর প্রচণ্ড রেগে গেল, কিন্তু শিন তখন অহংকারে ফেটে পড়ে আর চিৎকার করে বলে, তোর সাহস কি করে হয় আমাকে ছোঁয়ার? মাও মাও শান্ত গলায় বলে, হ্যাঁ ঠিকই, তোর মতো নিচু জাতের মানুষের আমাদের ছোঁয়া উচিত নয়। আর ঠিক তখনই লিহুয়া এডি এলো। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, এই কাজটা আমি করব। এরপর জিনসির দিকে তাকিয়ে বলল, জিনসি বলো, এর কি শাস্তি হবে? যদি সে গর্ভপাতের ওষুধ বানিয়ে থাকে, তার মানে সে সম্রাটের সন্তানদের ক্ষতি করতে চেয়েছিল, আর এই নিয়মটা প্রত্যেক কনসার্টের জন্যই প্রযোজ্য। এই মুহূর্তেই মাও মাওয়ের কাছে পুরো ছবিটা পরিষ্কার হয়ে গেল। ও মনে মনে ভাবল, এই কারণেই তাহলে লেডি লিহুয়া আজকাল লেডি গিয়োকোর মতো পোশাক পরছে, আর এখানকার সব পরিচারিকারাও এমন অদ্ভুত আচরণ করছে, কারণ এদের সবাইকে তো শিন নিয়ে এসেছে। শিন তখন হিংসে জ্বলে লিহুয়াকে বলল, আমি তোমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান আর প্রতিভাবান ছিলাম, সব দিক থেকে তোমার চেয়ে ভালো ছিলাম, তাহলে আমার সাথেই কেন এমনটা হলো? যখন তারা দুজন ঝগড়া করছে, মাও মাও তাদের দিকে তাকিয়ে অদ্ভুত একটা কথা ভাবল। মেয়েটা হয়তো এটা জানে না যে ওর বুকের মাপ লিহুয়ার চেয়ে অনেক কম। একজন যেন নাশপাতি আর অন্যজন অ্যাপ্রিকট। সিরিয়াস একটা মোমেন্টের মাঝে মাও মাওয়ের এই অবজারভেশন। এরপর সে ভাবল, আসল কথা হলো এই ধরনের মানুষরা নিজেদের আবেগের কাছে হেরেই এই ধরনের ভুল করে বসে। জিনসি তখন বলল, লেডি লিহুয়া, আমি কি এবার একে দোষী সাব্যস্ত করতে পারি? এই কথা শুনেই শিন মরিয়া হয়ে একটা পারফিউমের বোতল তুলে নিল আর ছুঁড়ে মারার চেষ্টা করলো লিহুয়ার পেটে থাকা সন্তানের দিকে, কিন্তু তার আগেই গাউসন তাকে ধরে ফেলে। মাও মাও তখন বলল, তোমার আসল লক্ষ্য সম্রাট নয়, বরং সম্রাটের সন্তানের মা হওয়া। এটা দেখে লিহুয়া এগিয়ে এসে শিনকে কষিয়ার একটা চর মারল আর জিনসিকে বলল, আমি ওকে আমার চাকরি থেকে বরখাস্ত করছি। জিনসি কিছু বলার আগেই লিহুয়া আবার বলল, দাঁড়াও, একটা চর কম হয়েছে, আরেকটা মারবো। এন্ড ভাই, এই নতুন লিহুয়াকে দেখে তো জিনসি পর্যন্ত তাকে আটকালো। আর মাও মাও হাসতে হাসতে ভাবল, লেডি লিহুয়ার আগের সেই নরম মনের মানুষটা নেই, সে অনেক অনেক বদলে গেছে। এরপর লিহুয়া শিনকে রাজপ্রাসাদ থেকে নিষিদ্ধ করে দিল। মাও মাও ভাবল, শাস্তিটা হয়তো আরো কঠিন হতে পারত, কিন্তু সে ইতিমধ্যেই অপমানিত হয়ে গেছে, এটাই তার জন্য যথেষ্ট। আর দ্বিতীয়ত, তারা দুজন আর কখনো একসাথে দাঁড়াতেও পারবে না। এরপর সিন শিফট হলো। জিনসি মাও মাওকে তার গাল থেকে রক্ত মোছার জন্য একটা রুমাল এগিয়ে দিল। মাও মাও প্রথমে বলল যে এটা সামান্যই আঘাত, কিন্তু জিনসি জোর দিয়ে বলল, চুপচাপ এটা ব্যবহার করো। মাও মাও তখন রুমালটা নিল। আসলে এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু জিনসির কেয়ারিং দিকটা আমাদের সামনে তুলে ধরে, তাই না? এরপর মাও মাও জিনসিকে তার তদন্তের ব্যাপারে জানালো। সে বলল, অসুস্থ হওয়ার পর পরিচারিকাটা নিখোঁজ হয়ে গিয়েছিল, আমি শুধু একটা অনুমান করেছিলাম যেটা সত্যি হয়ে গেল। আর এই যে সাদা ফুলগুলো দেখছেন, এগুলো দেখেই আমি ক্লু পেয়েছিলাম। আসলে এই সাদা আর সবুজ ঝোপগুলোকে স্বাস্থ্যের জন্য শুভ বলে মনে করা হয়, কিন্তু এর থেকে যে সাদা পাউডার বের হয় তা দিয়ে গর্ভপাত করানোর ওষুধ তৈরি করা সম্ভব। জিনসি এটা শুনে চমকে গিয়ে বলল, এইরকম ফুল তো সব জায়গায় ছড়ানো আছে। মাও মাও বলল, এটা ততক্ষণ ক্ষতিকর নয় যতক্ষণ না কেউ এর অপব্যবহার করছে। কিন্তু ভাবার বিষয় হলো, লেডি শিন কিভাবে জানলো যে পারফিউম দিয়ে গর্ভপাত করানো যায়? আর দ্বিতীয়ত, এই জিনিসটা সেই বণিকদের ল্যাগেজেই বা কিভাবে ছিল? জিনসি বলল, আমি যদি ওকে জিজ্ঞেসও করি, সে যে সত্যি কথা বলবে তার কোনো গ্যারান্টি নেই। আর আমি শুনেছি রাজপ্রাসাদে একটা গুজব ছড়াচ্ছে যে পারফিউম গর্ভপাত ঘটায়। মাও মাও বলল, যাই হোক, আমাদের সতর্ক থাকতে হবে। এই কথা শুনে জিনসি আর গাউসুন সেখান থেকে চলে গেল। এরপর একজন পরিচারিকা এসে মাও মাওর থেকে জানতে পারল যে মেয়েটি অসুস্থ ছিল তাকে এখন রাজপ্রাসাদের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে। আর মজার ব্যাপার হলো, এর পুরো দায়িত্ব লিহুয়া নিজে নিয়েছে, কারণ এই ঘটনার জন্য সে নিজেকেই দোষী মনে করছে।
এই কথা শুনে মেয়েটি খুশি হয়ে চলে গেল। এরপর আমরা সম্রাটকে লিহুয়ার সাথে দেখি। লিহুয়া বলছে, আজকেও মাও মাও আমাকে আগের মতোই বাঁচিয়ে দিল। এই কথা শুনে সম্রাট তার ড্রিঙ্কের দিকে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে গেলেন। লিহুয়া জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? সম্রাট শুধু বললেন, কিছু না, কিন্তু তার এই চাহনিটা যেন অনেক কিছুই বলে দিচ্ছে। অ্যান্ড ফাইনালি আমাদের একটি মন্দিরের দৃশ্য দেখানো হয়, যার মানে বুঝতেই পারছো পরের এপিসোডে আমরা এই মন্দির সম্পর্কিতই কিছু একটা দেখতে চলেছি। আর হ্যাঁ, এভাবেই শেষ হয় এই রহস্য আর ষড়যন্ত্রে ভরা এপিসোডটি। তো বন্ধুরা, তোমাদের এপিসোডটা কেমন লাগলো আর এই এক্সপ্লেনেশনটাই বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। কিন্তু দেখা হবে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।